নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালি ক্লাস করানো হয়, তোমরা সবাই জানো। এছাড়া আমরা জিএস পেপারটা কন্টিনিউ করাচ্ছি। আগের কয়েকটা ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আগের ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটি আলোচনা করেছি। ইন্ডিয়ান পলিটি M লক্ষ্মীকান্তের যে বইটা আছে সেখান থেকে আমরা টপিক ওয়াইজ বাংলাতে ভালোভাবে ইলাবোরেট করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমরা করছিলাম হচ্ছে কি একদম ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমরা 3টে অ্যাক্ট করে ফেলেছি। রেগুলেশন অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, তারপরে আমরা করেছিলাম দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। এটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি এবং এম লক্ষ্মীকান্ত বইতে যেগুলো ভালোভাবে লেখা রয়েছে, যে তথ্যগুলো দেওয়া রয়েছে, সেটাও আমরা ভালোভাবে বিস্তারিতভাবে বাংলাতে আলোচনা করে দিয়েছি। আশা করি আগের ভিডিওটা তোমরা দেখেছো এবং না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আজকে আমরা আবার এই সেগমেন্টটাকে কন্টিনিউ করাচ্ছি। এর পরের যে গুরুত্বপূর্ণ অ্যাক্ট এম লক্ষ্মীকান্তের রয়েছে সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। আশা করি তোমাদের কাছে এই বইটা সবার আছে, যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে এটা বসো। তাহলে চার্টার অ্যাক্ট অফ 1853 আগে আমরা করেছিলাম হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833, সেটা সম্পর্কে বলেছি আমরা। এবার আমরা চলে যাব চার্টার অ্যাক্ট অফ 1853। কেন এই গুরুত্বপূর্ণ, এই আইনটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা হচ্ছে কি বলা যেতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন লাস্ট অ্যাক্ট। পরবর্তীকালে আমরা দেখব যে 1857 সালে কি হয়, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়, যার ফলে কি হয় পরবর্তীকালে একটি অ্যাক্ট দেখা যায়, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1858 সালে হলো। এবং 1858 সালে এই অ্যাক্টের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশড হয়ে যায় এবং তার পরবর্তীকালে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের, ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট আন্ডারে কিন্তু ইন্ডিয়া চলে যায়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ তাহলে এই যে এই অ্যাক্টটা রয়েছে চার্টার অ্যাক্ট অফ 1853, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন শেষ অ্যাক্ট বলা যেতে পারে। তাহলে এখানে কি বলা রয়েছে? This was the last of the series of charter acts passed by the British Parliament between 1793 and 1853. অর্থাৎ এই 1793 এবং 1853 এর মধ্যে এটা হলো লাস্ট অ্যাক্ট। It was a significant constitutional landmark. এর একটি প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি প্রথমে কি বলছে? It separated for the first time the legislative and executive functions of the Governor General's Council. তাহলে এর আগে আমরা কি দেখেছিলাম? 1833-এর যে একটা হয়েছিল চার্টার অ্যাক্টে, সেখানে আমরা দেখেছিলাম গভর্নর জেনারেলের একটা কাউন্সিল তৈরি করা হয়েছিল। এবং এই আইনের ফলে কি হলো, এই যে 1853 সালের আইনের ফলে কি হলো, যে বলা হলো যে এক্সিকিউটিভ ফাংশন এবং লেজিসলেটিভ ফাংশন দুটো আলাদা করে দেওয়া হলো গভর্নর জেনারেলের কাউন্সিলে। যেমন আমরা এখন দেখতে পাই যে একটা আমাদের সরকারের কি আছে, পার্লামেন্টের একটা এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে, একটা লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। অর্থাৎ একটা প্রশাসনিক ভাগ রয়েছে যেটার জন্য তোমরা পড়াশোনা করছো, আর একটা রাজনৈতিক দিক রয়েছে। হ্যাঁ, তো আমরা প্রশাসনিক দিকের জন্য ইউপিএসসি বা সিভিল সার্ভিসেসের অন্যান্য পিসিএস এর ক্ষেত্রে দেওয়ার জন্য তারা এক্সিকিউটিভ হওয়ার জন্য পড়াশোনা করে, পরীক্ষা দেয়। এবং আরেকটা যারা ভোটের মাধ্যমে মন্ত্রিত্বর যে জায়গাগুলো পায়, সেটা হচ্ছে গিয়ে সেই পলিটিক্যাল বা রাজনৈতিক জায়গাটা, সেটা কি লেজিসলেটিভের আন্ডারে পড়ছে। তাহলে একটা লেজিসলেটিভ কাউন্সিল আর একটা এক্সিকিউটিভ কাউন্সিল, দুটোকে ভাগ করে দেওয়া হলো এই আইনের মাধ্যমে। তারপরে কি বলছে? তারপরে বলছে ইট প্রোভাইডেড ফর এডিশন অফ 6 নিউ মেম্বার্স কল্ড লেজিসলেটিভ কাউন্সিলার্স টু দ্য কাউন্সিল। অর্থাৎ 6 জন নতুন সদস্য লেজিসলেটিভ কাউন্সিলে যোগ করা হলো। In other words, it established a separate Governor General's Legislative Council, which came to be known as the Indian or Central Legislative Council. অর্থাৎ একটা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হলো, যেটাকে ইন্ডিয়ান বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বলা হয়। তাহলে এর আগে পর্যন্ত লেজিসলেটিভ কাউন্সিল ছিল না, এখন তৈরি হয়ে গেল একটা লেজিসলেটিভ কাউন্সিল। আচ্ছা, this legislative wing অফ দ্য কাউন্সিল ফাংশন অ্যাজ আ মিনি পার্লামেন্ট। যেটা বললাম যে এখনকার দিনে যে পার্লামেন্টটা রয়েছে, সেটা তার আগে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সাথে তুলনা করতে পারি। তো ব্রিটিশ পার্লামেন্ট যেরকমভাবে কাজ করে, সেরকমই একটা ছোট মিনি পার্লামেন্ট কিন্তু ভারতবর্ষে পাঠানো হলো, ভারতবর্ষে তৈরি হলো। ঠিক আছে, তাহলে এবার কি বলছে? আচ্ছা, thus legislation for the first time was treated as a special function of the government requiring special machinery and special process. তাহলে এবার প্রথম তৈরি হচ্ছে কি, যে লেজিসলেশন বলে একটি জায়গা তৈরি হচ্ছে, যেখানে মানে আইনের দিক থেকে বা বলা যেতে পারে যে রাজনৈতিক দিক থেকে কিন্তু একটা
একটা নতুন মেশিনারি বা প্রসেসের মাধ্যমে কিন্তু একটা সংস্থা তৈরি করার কথা বলা হচ্ছে। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটাতে বলা হচ্ছে it introduced an open competition system of selection and recruitment of civil servants। তাহলে প্রথমে আমরা পড়েছিলাম যে আমাদের যখন আগের অ্যাক্টগুলো পড়েছিলাম সেখানে বলা হয়েছিল যে সিভিল সার্ভিসেসের কথা বলা হচ্ছিল এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইন্ডিয়ানদের যে জায়গাটা আছে সেটা খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে সরাসরি সিভিল সার্ভিসেসের কথা বলা হলো যে সিভিল সার্ভিসেস তৈরি শুরু হবে। দ্য কোভেনেটেড সিভিল সার্ভিস ওয়াজ দাস থ্রোন ওপেন টু দ্য ইন্ডিয়ানস অলসো, অর্থাৎ ভারতীয়দের জন্য সিভিল সার্ভিসটা ওপেন টু অল করা হলো, সবার জন্য তৈরি করা হলো। অ্যাকর্ডিংলি দ্য ম্যাকলে কমিটি ভেরি ইম্পর্টেন্ট প্রিলির জন্য, কিসের জন্য? দ্য কমিটি on the Indian civil services was appointed in 1854। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, 1854 সাল ম্যাকলে কমিটি কিসের জন্য? সিভিল সার্ভিসেসের জন্য কমিটি। ওকে, তাহলে এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমাদের প্রিলি কভার করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য। ওকে, তারপরে বলা হচ্ছে ইট এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুল অ্যান্ড অ্যালাউড ইট টু রিটেন দ্য পজেশন অফ ইন্ডিয়া টেরিটরিজ অন ট্রাস্ট ফর দ্য ব্রিটিশ ক্রাউন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বলা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা আছে সেটাকে এক্সটেন্ড করা হলো, কিন্তু এর পরের লাইনটাই হচ্ছে একটা ক্যাচ রয়েছে, সেটা কি? বাট ইট ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড আনলাইক দ্য প্রিভিয়াস চার্টার্স। দিস ওয়াজ এ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট দ্য কোম্পানিজ রুল কুড বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম দ্যাট দ্য পার্লামেন্ট লাইকড। তাহলে এক্ষেত্রে বলা হলো কি যে প্রথমে আমাদের আগের যে অ্যাক্টগুলো বলা হয়েছিল সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা সময়সীমা বলে দেওয়া হয়েছিল, কিন্তু এর ক্ষেত্রে কি হলো? কোনো সময়সীমা বলে দেওয়া হলো না। তাহলে এটা কি ক্লিয়ার ইন্ডিকেশন? অর্থাৎ যে পার্লামেন্ট চাইলে যখন ইচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সময়সীমাটাকে রদ করতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যকলাপটাকে সেটাকে রদ করতে পারে, সেটাই কিন্তু এটা ইন্ডিকেশন দিচ্ছিল, অর্থাৎ সময়সীমা নির্দেশ করেনি। পরেরটা বলছে কি? ইট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান অর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। প্রথমবার এখানে লোকাল রিপ্রেজেন্টেশন তৈরি হলো। তাহলে এইগুলো মাথায় রাখবে যে কোন অ্যাক্টে লোকাল রিপ্রেজেন্টেশন প্রথম তৈরি হচ্ছিল? চার্টার অ্যাক্ট অফ 1853। ওকে, আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? অফ দ্য 6 নিউ লেজিসলেটিভ মেম্বার্স অফ দ্য গভর্নমেন্টস জেনারেলস কাউন্সিল, 4 members were appointed by the local or provincial governments of মাদ্রাস, বম্বে, বেঙ্গল অ্যান্ড আগ্রা। অর্থাৎ 6 জন সদস্যের মধ্যে থেকে 4 জনকে কিভাবে কোন কোন জায়গা থেকে নমিনেট করা হবে? সেটা হচ্ছে মাদ্রাস, বম্বে, বেঙ্গল, আগ্রা থেকে একটা লোকাল রিপ্রেজেন্টেশনের জায়গা কিন্তু তৈরি হলো। তাহলে এই যে 1853 সালের যে রুলগুলো রয়েছে, এই আইনটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু সাম আপ করে নিই। প্রথমেই দেখলাম কি যে এখানে একটা দুটো জায়গার সৃষ্টি হলো, সেখানে লেজিসলেটিভ কাউন্সিলের জায়গাটা সৃষ্টি হলো, আর তার আগে গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিলের আগে সেটা ছিল না, সেটা তৈরি হলো। এছাড়া ওপেন কম্পিটিশন তৈরি হলো সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে। সিভিল সার্ভিসের যে কমিটি আছে ম্যাকলে কমিটি, সেটা ব্যাপারে জানতে পারলাম 1854 সালে। এরপরে কোম্পানির যে সময়সীমা আছে সেটা এক্সটেন্ড করা হলো, কিন্তু তার সময়সীমা নির্ধারিত করা হলো না, তার ক্ষমতায়নটা নির্ধারিত করা হলো না। এবং 4 নম্বরে বলা হচ্ছে যে এখানে প্রথমবার লোকাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হলো। ঠিক আছে, তাহলে 1853 সালে এইগুলোই মোটামুটি আমরা জানলাম। এবার পরে চলে যাব আমরা ক্রাউন রুল 1858 to 1947। ওকে, তাহলে ক্রাউন রুল যেটা আমি বলছিলাম যে 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলো। ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে ভারতবর্ষে সুষ্ঠুভাবে তাদের সাম্রাজ্য চালিয়ে যাওয়ার জন্য একটা গভর্নমেন্টের প্রয়োজন, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে পারছে না করতে আর কি। তাই জন্য কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হলো। অর্থাৎ প্রথমে আমরা কি দেখেছিলাম? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1764 সালে বক্সারের যুদ্ধে জেতার পরে দেওয়ানি লাভ করলো, পরবর্তীকালে দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কন্ট্রোল দেওয়া হলো। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্য সংস্থা, তারপর সেটা আস্তে আস্তে তার মধ্যে একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স তৈরি হতে শুরু করলো, আস্তে আস্তে তার মধ্যে একটা প্রশাসনিক জায়গা, রাজনৈতিক জায়গা শুরু হলো। এবং যখনই সেটা শুরু হলো তখনই কি হলো? ব্রিটিশ সরকারের একটা হস্তক্ষেপ আসতে শুরু করলো। তার ফলেই কিন্তু এই আইনগুলো পরপর দেখতে পেলাম যে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপরে চার্টার অ্যাক্ট অফ 1833, ইন্ডিয়ান এই যে তারপরে এই 53 যে অ্যাক্টটা আছে সেটা পরপর আমরা দেখতে পারলাম। কিন্তু আমরা যখন দেখতে পারবো যে একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিকমতোভাবে চালিয়ে উঠতে পারছে না, ভারতবর্ষে এত বড় একটা বিদ্রোহ দেখা গেল, প্রথম বলা যেতে পারে যে ফার্স্ট
ইন্ডিপেন্ডেন্সের জন্য প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় সিপাহী বিদ্রোহকে। তো সেটা যখন শুরু হলো তখন ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলো। তার ফলে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একেবারে অ্যাবলিশ করে দিয়ে ডাইরেক্ট ব্রিটিশ রুলের আন্ডারে কিন্তু ভারতবর্ষ চলে গেল। তাহলে আমরা এটা দেখে নেব কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858 এম লক্ষ্মীকান্তে কি কি বলা রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। This significant act was enacted in the wake of revolt of 1857, also known as the first war of independence or the সিপাই মিউটিনি। যেটা বললাম সিপাহী বিদ্রোহের পরবর্তী ধাপে কিন্তু এই আইনটার জায়গাটা তৈরি হলো। দ্য অ্যাক্ট নোন অ্যাজ দ্য অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে সুষ্ঠুভাবে সরকার পরিচালনার জন্য এই আইনটা তৈরি হলো। Abolished the East India Company and transferred the powers of government, territories and revenues to the British Crown, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হলো, তার বদলে তার আন্ডারে যে পাওয়ার ছিল, যে ক্ষমতাগুলো ছিল, সেটা একেবারে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে গেল। এবার ব্রিটিশ ক্রাউনের আন্ডারে তো চলে গেল, এবার তাহলে ব্রিটিশ সরকার কিভাবে আমাদের যে এই যে আমাদের যে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়াটাকে যেটা আমরা তৈরি করেছে, যে কলোনি তৈরি করেছে, সেটাকে কিভাবে পরিচালনা করবে সেটা কিন্তু আমরা এই একটা দেখতে পাবো। তাহলে প্রথমে তিনি কি বলছেন, প্রথমে এই একটা বলা রয়েছে কি, ইট প্রোভাইডেড that India henceforth was to be governed by and in the name of Her Majesty. It changed the designation of Governor General of India to that of Viceroy of India, অর্থাৎ সরাসরি তো ব্রিটিশ সরকার থেকে কেউ এসে আমাদের এখানে শাসন করবে, সেটাকে আগে কি ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেই পদটা সরে গিয়ে হয়ে গেল কি ভাইসরয় অফ ইন্ডিয়া। এই ভাইসরয়কে এ হলো ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ একদম প্রতিনিধিত্ব করবে ব্রিটিশ সরকারের ভারতবর্ষে, ঠিক আছে। আচ্ছা, জেনারেল কি বলা হলো, ভাইসরয় করে দেওয়া হলো। ভাইসরয় ওয়াজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, লর্ড ক্যানিং দাস বিকেম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, প্রথম ভাইসরয় ভারতবর্ষের কে, লর্ড ক্যানিং। এটাও কিন্তু প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে বলা হচ্ছে কি, ইট এন্ডেড দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টরস, যেটা আমরা একেবারে প্রথমের দিকে পড়েছিলাম যে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করা হয়েছিল ডাবল গভর্নমেন্টের জন্য, ঠিক আছে। সেটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। এর আগে আমরা দেখেছিলাম যে সেন্ট্রালাইজেশন কিভাবে হচ্ছিল, ভারতবর্ষে কিভাবে কেন্দ্রীকরণ হচ্ছিল, এরপর আস্তে আস্তে দেখতে পাবো যে কিভাবে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে এই আইনের পরবর্তীকাল থেকে, ঠিক আছে। তাহলে কি করা হলো, ডাবল গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া হলো, বোর্ড অফ কন্ট্রোল কোর্ট অফ ডিরেক্টরসকে সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপরে কি বলছে, ইট ক্রিয়েটেড আ নিউ অফিস, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, আর একটা নতুন অফিস তৈরি হলো যেটার নাম হচ্ছে সেক্রেটারি, অর্থাৎ সচিবালয়, সচিব বলা যেতে পারে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, vested with complete authority and control over Indian administration, অর্থাৎ ভারতবর্ষের ওপরে সম্পূর্ণভাবে প্রশাসনিক যে দখল, প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এনার ওপরে দেওয়া হলো, সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া হলো দেখাশোনা করবার জন্য। The Secretary of State was a member of the British Cabinet and was responsible ultimately to the British Parliament, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা যেমন দেখতে পারি যে একটা এক্সিকিউটিভ জায়গা থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থাকে, তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা কি হলো, ভাইসরয় দেখছিল, এবং এক্সিকিউটিভ জায়গাটা দেখছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে দুটো জায়গা আমরা ভালো করে বুঝতে পারলাম। এরপরে চলে যাচ্ছি আমরা পরেরটাই বলছে, ইট এস্টাবলিশড অফ 15 মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া যে তৈরি হলো, তাকে অ্যাসিস্ট করার জন্য 15 জন সদস্য বিশিষ্ট একটা অফিসের একটা জায়গা তৈরি হলো, যেখানে 15 জন সদস্য থাকবে সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করবার জন্য, ওকে। তারপর বলা হচ্ছে, দিস কাউন্সিল ওয়াজ অ্যান অ্যাডভাইজারি বডি, দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। এই যে 15 জন সদস্য প্লাস সেক্রেটারি অফ স্টেটকে নিয়ে যে কাউন্সিল তৈরি হলো, তার চেয়ারম্যান অবশ্যই সেক্রেটারি অফ স্টেট থাকবে, তাকে অ্যাসিস্ট করবার জন্য আরো 15 জন সদস্য থাকবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে, ইট কনস্টিটিউটেড দ্য সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিল অ্যাজ এ বডি কর্পোরেট কেপেবল অফ সুইং অ্যান্ড বিং সুড ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ইংল্যান্ড, অর্থাৎ সেক্রেটারির হাতে এমন একটা ক্ষমতা দেওয়া হলো যে আইনগতভাবে তোমাকে দণ্ড দিতে পারে, আবার দণ্ড সে তার দণ্ড প্রাপ্যও হতে পারে, আবার সে দণ্ড দিতেও পারে, ইংল্যান্ডে এবং ভারতে।
The Act of 1858 was, however, largely confined to the improvement of the administrative machinery by which the Indian government was to be supervised and controlled in England. It did not alter in any substantial way the system of government that prevailed in India. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে এই যে অ্যাক্টটা তৈরি হলো 1858 সালে, এটা ভারতবর্ষকে আমূল পরিবর্তন তো করলো, কিন্তু আগে যে ভারতবর্ষে যে আইনগুলো চলছিল সেটাকে একেবারে পরিবর্তন করে দিয়ে এই আইনগুলো চালু হলো সেরকম কিন্তু হলো না। হ্যাঁ, যেই যেই জায়গায় ব্রিটিশ পজেশনস ছিল সেই জায়গাতে কি হলো, বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হবে এবং ডাইরেক্ট ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ কলোনি এ শাসন করবে ডাইরেক্ট ব্রিটিশ সরকার, এবং সেই ব্রিটিশ সরকারের কিছু রিপ্রেজেন্টেটিভরা থাকবে। রিপ্রেজেন্টেটিভের মধ্যে পড়ছে ভাইসরয় এবং রিপ্রেজেন্টেটিভের মধ্যে পড়ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এবং তার সাথে সাথে তার 15 জন সদস্য যারা তাকে অ্যাসিস্ট করবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি 1858 সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1858 এই মোটামুটি জিস্ট। ঠিক আছে, তাহলে এটা দুটো নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওতে, দুটো অ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করলাম, চার্টার অ্যাক্ট অফ 1853 আর গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, যেটা আমাদের এম লক্ষ্মীকান্তে রয়েছে একদম চ্যাপ্টার 1-এ। ওকে, তাহলে আর বাকি থাকছে হচ্ছে কি এই যে চ্যাপ্টার থেকে বাকি থাকছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861, 1892 আর 1909, আর তার সাথে বাকি থাকছে হচ্ছে কি মরলে মিন্টো আইন, সেটা হচ্ছে 1909 সালে, আর যে তারপরে হচ্ছে কি আরেকটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এই কয়েকটা অ্যাক্ট বাকি থাকছে। তো মোটামুটি আরও দুটো ভিডিও, ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। আমি চাইলে একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারতাম, কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা সেটা অ্যাডাপ্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওটার লেন্থটা খুব বেশি বড় করছি না, যদিও এই ভিডিও লেন্থটা একটু বড় হয়ে গেল আগের ভিডিওগুলো থেকে। ঠিক আছে, তাহলে এক একটা চ্যাপ্টারের জন্য আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করছি, এক একটা টপিক বা দুটো টপিক বা তিনটে টপিক নিয়ে একটা ভিডিও ক্লাস হচ্ছে। আশা করি সেটা তোমাদের সাহায্য করতে পারছে। এই জিএসএস সেগমেন্ট বা ইন্ডিয়ান পলিটি সেগমেন্টটা কন্টিনিউ করাবো, কারণ তোমরাই বলেছো এটা কন্টিনিউ করাতে। ঠিক আছে, কেমন লাগছে সেগমেন্টগুলো জানাতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর আমাদের বাংলা অপশনাল ক্লাস কিন্তু অবশ্যই কন্টিনিউ হবে, সেটা কিন্তু তোমরা ভুলে যেও না। আর আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে, যেটা জয়েন করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।